হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই চ্যানেলে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা ফিজিক্স থিওরি পড়ব। তার আগে আমি বলেছিলাম যে ডেরিভেটিভ দিয়ে কিন্তু আমরা শুরু করব, কারণ ডেরিভেটিভ হলো এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা ফিজিক্সে খুবই কাজে লাগে। আমরা ডেরিভেটিভ দিয়েই শুরু করছি। তো তোমরা আগে হেডিং দাও, ডিফারেন্সিয়েশন হেডিং দিয়ে দাও যে অন্তর্কলন বা অবকলন। তো এই অন্তর্কলন বা অবকলন এই জিনিসটা এলো কোথা থেকে, তো সেটা জানাও কিন্তু ফিজিক্সের প্রসপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট, যে এলো কোথা থেকে। তো দেখো, তোমাদের আমি খুব সহজ করে বলে দিচ্ছি। তোমরা সবাই জানো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা গ্রাফের এক্স অ্যাক্সিস এই দিকটা হয়, আর ওয়াই অ্যাক্সিস এই দিকটা হয়। এটা তোমরা সবাই জানো। এবার ধরো একটা সরল রেখা যেটা মূল বিন্দুগামী, ধরো একটা সরল রেখা যেটা হচ্ছে মূল বিন্দুগামী। এই মূল বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? থিটা অ্যাঙ্গেল করছে। তো এই যে থিটা অ্যাঙ্গেল, একে কি বলবো আমরা? এর যদি আমরা ট্যান থিটা করে নিই সেটাকে আমরা কি বলি? নতি বলি, বা ইংলিশে বলা হয় স্লোপ। স্লোপ বা বাংলাতে আমরা বলি নতি। তাহলে নতি ইকুয়ালস টু কি? নতি ইকুয়ালস টু ট্যান থিটা। তো ট্যান থিটা কেন হলো? দেখো, যে আমরা যে কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেটাকে আমরা থিটা হিসেবে ডিনোট করতে পারি। তার যে ট্যান নেব সেটাকেই আমরা কি বলবো? নতি বলবো। তো নতি আমরা কিভাবে পাবো সেটা আরো আমরা ডিটেলসে যাব। তার আগে তুমি একটা পয়েন্ট দেখো, আমরা এই পয়েন্টে নতি বের করছি। সরল রেখার ক্ষেত্রে আমরা যদি যে কোনো পয়েন্টে নতি বের করি, ধরো আমি এই পয়েন্টে নতি বের করব। তো এই পয়েন্টের নতি কি করে বের করব? দেখো, এক্স অক্ষের একটা আমি যদি সমান্তরাল টেনে দিই এখানে, তো সেটা এর সাথে যে অ্যাঙ্গেল করবে তার আমি যদি ট্যান নিই তাহলে সেটাকেই নতি বলবো। এবার সরল রেখার ক্ষেত্রে আমরা জানি কি হয়, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, যেহেতু এই সরল রেখা আর এই সরল রেখা পরস্পর কি সমান্তরাল, এই সরল রেখা পরস্পর সমান্তরাল, তাই এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা হবে। কেন না? এরা পরস্পর অনুরূপ কোণ, এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, তাই এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইরকম এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাই সরল রেখা আমি যে কোনো পয়েন্ট নিই, ধরো এটা এ পয়েন্ট নিয়েছি, এখানে আমি যদি বি পয়েন্ট নিই, এখানে সি পয়েন্ট নিই, তো যে কোনো পয়েন্ট নিলেই কিন্তু সব জায়গায় থিটা কিন্তু সেম হবে, সব জায়গায় থিটা সেম হবে। আর যদি থিটা সেম হয়ে যায় তাহলে কিন্তু ট্যান থিটাও সেম হবে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে নতি ইকুয়ালস টু হয় ট্যান থিটা। সেকেন্ড যেটা জানলাম, যে সরল রেখার নতি কি হয়? কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট, বা আমরা বাংলাতে বলতে পারি ধ্রুবক। তাহলে সরল রেখার নতি সবসময় ধ্রুবক হয়। যে কোনো পয়েন্ট তুমি নিতে পারো, যে কোনো এ বি সি, যে কোনো যা ইচ্ছে নিতে পারো, সব জায়গায় কিন্তু কি হয়ে যাবে? নতিটা সেম হয়ে যাবে, নতিটা কনস্ট্যান্ট হবে। সরল রেখার ক্ষেত্রে নতিটা কিন্তু কনস্ট্যান্ট হবে। তো এটা সবাই তোমরা আশা করি বুঝতে পেরেছো, নতির কনসেপ্টটা একটু হলেও বুঝতে পেরেছো। এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করছে তার ট্যান নেব, তো তাকেই আমরা নতি বলছি। এরপর দেখো, আমরা বক্ররেখার ক্ষেত্রে দেখব। এবার দেখো, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিয়েছি। এবার আমরা বক্ররেখার ক্ষেত্রে নতি কি হয় সেটা আমরা দেখব। তাহলে আমি একটা বক্ররেখা ড্র করছি। ধরো এটা হচ্ছে একটা বক্ররেখা। তো এই বক্ররেখার বিভিন্ন বিন্দুতে আমি
নতি বের করব। বক্ররেখার ক্ষেত্রে নতি কিভাবে বের করা হয়, যে কোনো পয়েন্টে তার স্পর্শক আঁকতে হয়, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলকে কি বলা হয়, তার নতি বলা হয়। তাহলে দেখো আমি ধরো এই পয়েন্টটা নিচ্ছি, এই পয়েন্টটা, এটা হলো এ পয়েন্ট। তো এর নতি নিতে গেলে আমাকে স্পর্শক আঁকতে হবে। স্পর্শক ধরো এই যে অ্যাঙ্গেলটা, এটা হয়ে গেল θ1। সেই রকম এ বিন্দুর বদলে আমি যদি বি বিন্দুতে আঁকি, তাহলে বি বিন্দুতে আমাকে স্পর্শক টানতে হবে। তাহলে বি বিন্দুতে স্পর্শক টানলাম, এটা হয়ে গেল θ2। এখানে কিন্তু θ1 = θ2 হবে না। তারপরে বি বিন্দুর পরে আমি যদি বলে সি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে, সি বিন্দুতে নতি বের করতে হবে, তো সি বিন্দুতে আমি স্পর্শক টানলাম, θ3 বেরিয়ে গেল। তাহলে দেখো এ বিন্দুতে, এ বিন্দুর ক্ষেত্রে নতি কি হবে, নতি = tan θ1। বি বিন্দুর ক্ষেত্রে নতি কত হবে, tan θ2 হবে। এবার সি বিন্দুর ক্ষেত্রে, সি বিন্দুর ক্ষেত্রে নতি কত হবে, tan θ3। যেহেতু থিটার মান ভ্যারি করছে, দেখো থিটা এখানে যত ছিল, এখানে আমরা বুঝতে পারছি যে θ1 <, θ2 <, θ3, থিটা ক্রমশ বাড়ছে, তাই না? তো এখান থেকে আমি বলতে পারি যে এখানে কিন্তু নতিটাও ক্রমশ ভ্যারি করছে, এখানে নতিটা কিন্তু কনস্ট্যান্ট নয়। আমরা জানি যে থিটা যত বাড়ে ট্যান থিটার ভ্যালু তত বাড়ে, তাই না? তাহলে ট্যান থিটার ভ্যালু যদি বাড়ে তাহলে নতিও ক্রমশ এখানে বাড়ছে। অর্থাৎ আমি বলতে পারি এ পয়েন্টের থেকে বি পয়েন্টের নতি বেশি, বি পয়েন্টের থেকে সি পয়েন্টের নতি আরও বেশি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, নতি মানেই হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে? আর এই থিটাটা কার রেসপেক্টে মাপছি আমরা, এক্স অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমরা অ্যাঙ্গেলটা মেজার করছি। আর বক্ররেখার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে নতি কি হয়, নতি নট ইকুয়ালস টু ধ্রুবক, নতি নট ইকুয়ালস টু ধ্রুবক। বক্ররেখার ক্ষেত্রে নতিটা কিন্তু ধ্রুবক হচ্ছে না। আমরা দেখছি যে θ1 একটা জায়গায়, তারপর একটা জায়গায় θ2, একটা জায়গায় θ3। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমরা আরো ডিটেলসে যাব যে কিভাবে দুটো বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে আমরা নতি বের করব, সরলরেখার ক্ষেত্রেও আর বক্ররেখার ক্ষেত্রেও। এবার দেখো, এবার আমরা সরলরেখা দেওয়া থাকলে, ওর দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার, ওখান থেকে নতি বের করা শিখব। ধরো একটা সরলরেখা আছে এরকম, এই সরলরেখার দুটো বিন্দু আমাকে দেওয়া আছে। একটা বিন্দু এইখানে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, ঠিক আছে? এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে দেখো x1 y1 এর মানে কি, এর মানে হচ্ছে x অক্ষ বরাবর x1 ঘর যাবে, আর y অক্ষ বরাবর y1 ঘর যাবে, ঠিক আছে? তাহলে y অক্ষ বরাবর এই y1 ঘর গেছে। সেই রকম বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো এর মানে কি, এর মানে হচ্ছে যে x অক্ষ বরাবর সে x2 ঘর যাবে, আর y অক্ষ বরাবর y2 ঘর যাবে। তো এটার মানে তো তোমরা জানো, তাই না? যে কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে সেটা সে x অক্ষ বরাবর, ধরো xy স্থানাঙ্ক, তাহলে x অক্ষ বরাবর x ঘর যাবে, y অক্ষ বরাবর y ঘর যাবে। তো সেরকম ভাবে এটাও হচ্ছে, তো এটাতে না বোঝার কিছু নেই। এবার দেখো, এই এ পয়েন্ট থেকে আমি যদি এই সরলরেখার উপর একটা লম্ব টেনে দিই, একটা লম্ব টেনে দিলাম, তাহলে এই পয়েন্টের আমি একটা নাম দিয়ে দিলাম, ধরো সি পয়েন্ট। ধরো এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আমরা এ থেকে সি এর ডিস্টেন্স কি পাবো, এ থেকে সি এর ডিস্টেন্স কি পাবো? দেখো এই ওভারঅল ডিস্টেন্সটা হচ্ছে x2, এখান থেকে এতটা, তার মধ্যে x1 হচ্ছে এতটা,
তো বাকিটা আমি পেয়ে যাব। এই ওভারঅল ডিস্টেন্সটা হচ্ছে x2, তার মধ্যে এতটা হচ্ছে x1, তাহলে এই যে বাকি ডিস্টেন্সটা সেটা আমি নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে ওই বাকি ডিস্টেন্সটা কত হবে? x2 মাইনাস x1, এই ডিস্টেন্সটা হয়ে যাবে x2 মাইনাস x1। সেই রকম দেখো এদিকে এই ওভারঅলটা হচ্ছে y2, তার মধ্যে এইটুকু হচ্ছে y1, তাহলে বাকিটা পেয়ে যাব। বাকিটা হয়ে যাবে আমার y2 মাইনাস y1, y2 মাইনাস y1। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা, এখানে যদি আমি অ্যাঙ্গেলটা ধরি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে দেখো এর সমান্তরাল x অক্ষের সমান্তরাল হচ্ছে এই সরলরেখা, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই ত্রিভুজটাকে যদি আমি বাইরে এনে দেখাই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধে হবে। ধরো আমরা দুটো পয়েন্ট নিয়েছি, এখানে এ, এখানে বি। তো এই বাহুটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এই বাহুটা আমরা কি পেয়েছি? x2 মাইনাস x1, এই বাহুটা। আর এই বাহুটা কত পেয়েছি? y2 মাইনাস y1। তাহলে আমরা কি জানি? নতি সমান কি হয়? নতি সমান tan থিটা হয়, নতি সমান tan থিটা হয়। তাহলে tan থিটা ইকুয়ালস টু কি হয়? আশা করি তোমরা সবাই জানো, ত্রিকোণমিতি পড়েছো। তাহলে tan থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত? y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে দেখো যদি x1 আর y1, x2 আর y2 এই দুটো পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আমরা নতি বের করতে পারবো। আমরা tan থিটা বের করে ফেলেছি, তার মানে কি আমরা নতি পেয়ে যাব। তো এইভাবে দুটো যদি বিন্দু দেওয়া থাকে সেখান থেকে আমরা কি করতে পারি? নতি বের করতে পারি। সরল রেখার ক্ষেত্রে দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা নতি সহজে বের করতে পারি। তাহলে নতির যে ফর্মুলা, নতির ফর্মুলা হচ্ছে এটা। নতি বা tan থিটা ইকুয়ালস টু কি হয়? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে একটু দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আরেকটা কথা, আমি জানি যে আমি একটু স্লো পড়াই, তোমাদের যাদের মনে হচ্ছে যে আমি খুব স্লো পড়াচ্ছি তারা স্পিডটা 1.25, 1.5 করে নিতে পারো। দেখবে ইউটিউবে ডান দিকে যে তিনটে ডট আছে ওখানে গিয়ে ক্লিক করলে স্পিড দেখাবে, ভিডিও স্পিড। তো ওই স্পিডে গিয়ে চেঞ্জ করে নাও, 1.25 বা 1.5 করে নাও, যাদের মনে হচ্ছে আমি খুব স্লো পড়াচ্ছি। তো আশা করি এতদূর তোমরা বুঝতে পেরে গেছো। এইবার আমরা বক্ররেখার ক্ষেত্রে দেখব। এবার দেখো এখানে x অক্ষ y অক্ষ দেওয়া আছে, এখানে আমরা একটা বক্ররেখা নিয়েছি। বক্ররেখার ক্ষেত্রে ধরো সেই রকম দুটো বিন্দু দেওয়া আছে। দুটো বিন্দু দেওয়া থাকলে ধরো এখানে একটা a দেওয়া আছে, এখানে দেওয়া আছে b। তাহলে a স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 আর b এর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। তাহলে আমরা সরল রেখায় যেরকম করছিলাম এখানে কি সেরকম ভাবে নতি বের করতে পারবো? এখানে কি এরকম ট্রায়াঙ্গেল করতে পারবো? এরকম ভাবে করতে পারবো? দেখো এটা কিন্তু পারবো না, কারণ দেখো এ থেকে যে বি বিন্দু পর্যন্ত ওটা কিন্তু কোনো সরল রেখা নয়, এটা হচ্ছে বক্ররেখা। তো বক্ররেখা হলে আমরা কিন্তু এই যে এ বি এটাকে কিন্তু আমরা কি নিতে পারবো না? সরল রেখা হিসেবে নিতে পারছি না। তো সরল রেখা যদি না নিতে পারি তাহলে আমরা অতিভুজ তো নিতে পারবো না, না? তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে কি করে যদি অতিভুজ না থাকে? তো সেই জন্য আমরা কিন্তু এইভাবে করতে পারবো না। তাহলে কিভাবে করব? বক্ররেখার ক্ষেত্রে নতি বের করার নিশ্চয়ই কোনো উপায় তো থাকবে। বক্ররেখার ক্ষেত্রে নতি বের করার নিশ্চয়ই কোনো উপায় তো থাকবে।
তো দেখো আমরা কিভাবে বের করব। ধরো এই হলো একটা বক্ররেখা, তো এর স্লোপ আমাদের বের করতে হবে। তাহলে দেখো দুটো বিন্দুকে খুব কাছাকাছি নিব। ধরো এই হলো একটা বিন্দু, এখানে হলো বি আরেকটা বিন্দু। তো যদি খুব কাছাকাছি নিই তখন কিন্তু এখন এ আর বি এটাকে একটা সরলরেখা মনে হচ্ছে। তাহলে এর স্থানাঙ্ক আমি নিয়ে নিব, কি নিয়েছিলাম তোমরা আগে জানো, x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2। তো এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি তো আগেরটার মতো একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। তো এই সমকোণী ত্রিভুজটার লম্ব কি হবে, y2 মাইনাস y1 আগেরটার মতো, আর ভূমি কি হবে x2 মাইনাস x1। তো এটা আমি ভালো করে এখানে এঁকে দেখাচ্ছি। দেখো যে এ আর বি দুটো বিন্দু নিয়েছি, তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব হয়ে যাবে কি y2 মাইনাস y1, আর ভূমি হয়ে যাবে, ধরো এটা সি পয়েন্ট দিয়েছি, তো ভূমি হয়ে যাবে x2 মাইনাস x1। তাহলে এখন আমরা নতি বের করতে পারবো। যদি দুটো বিন্দু খুব কাছাকাছি নিই তাহলে এখন আমরা নতি বের করতে পারবো। নতি কি হবে বলো, নতি ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো লম্ব কত, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা লিখতে পারি। কিন্তু এখানে প্রবলেম কি দেখো, এ আর বি বিন্দু খুব কাছাকাছি। যদি এ আর বি বিন্দু খুব কাছাকাছি হয় তাহলে y2 মাইনাস y1 এই ভ্যালুটা তো খুবই ছোট হয়ে যাবে, তাই না? এই যে y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 এই ভ্যালুগুলো তো খুবই ছোট হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যে এটা অলমোস্ট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। x2 মাইনাস x1 ও অলমোস্ট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো এত ছোট কোয়ান্টিটিকে 0 ধরলে তো আমরা নতি বের করতে পারবো না। তাই এত ছোট কোয়ান্টিটিকে কি ধরা হয়, ডি দিয়ে ডিনোট করা হয়। তাহলে y এর ক্ষেত্রে dy, x এর ক্ষেত্রে dx। তাহলে দেখো এখন আমরা y2 মাইনাস y1 কে আমরা কি লিখতে পারি, dy লিখতে পারি, আর x2 মাইনাস x1 কে dx লিখতে পারি। তাহলে এখন যদি এরকম লিখি তাহলে আমরা নতিকে এখন কি লিখতে পারি, নতিকে dy বাই dx লিখতে পারি। নতিকে কি লিখতে পারি, dy বাই dx। তো ডেরিভেটিভ হলো এটাই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে আমরা নতি ইকুয়ালস টু ফাইনালি কি পেয়ে গেলাম, dy বাই dx। অন্তর্কলন বা অবকলন এটাকেই বলা হয়। তাহলে নতি যে কোনো বক্ররেখা, সরলরেখা, যে কোনো বক্ররেখার নতি আমরা কিভাবে বের করি, ডেরিভেটিভ বের করি। তো এই dy বাই dxটাকেই বলা হয় অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ। x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ। x এর সাপেক্ষে, x হলো একটা চল, তো x এর সাপেক্ষে y একটা ফাংশনের ডেরিভেটিভ। তো আস্তে আস্তে আমরা এর ফর্মুলায় যাব, সব কিছু শিখবো। তার আগে বলো যে তোমরা এটা পুরোটা বুঝতে পেরেছো কিনা। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। এইবার আমরা ডেরিভেটিভের কিছু ফর্মুলায় আসবো। ফর্মুলাগুলো আমরা কিন্তু প্রুফ করব না, কারণ প্রুফগুলো তোমরা ম্যাথে শিখবে। তাই এখানে আমরা প্রুফে যাব না, কিন্তু আমাদের ফর্মুলাগুলো শিখতে হবে আর কিছু এক্সাম্পল দেখব। তাহলে ফার্স্টে দেখো, যদি y ইকুয়ালস টু, ফার্স্ট ফর্মুলা এটা, যদি y ইকুয়ালস টু ধ্রুবক হয়, y ইকুয়ালস টু যদি ধ্রুবক হয়, তাহলে তার যে ডেরিভেটিভকে আমরা কিভাবে লেখা হয় শিখেছি, dy বাই dx।
ইকুয়ালস টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। যদি y ইকুয়ালস টু ধ্রুবক হয় তাহলে ডেরিভেটিভ 0 হয়ে যাবে। যদি একটা এক্সাম্পল নিই, ধরো এক্সাম্পল y ইকুয়ালস টু 3, তাহলে y ইকুয়ালস টু যদি 3 একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট যদি হয় তার ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটাকে আমরা গ্রাফিক্যালি গ্রাফের মাধ্যমে বুঝতে পারি। y ইকুয়ালস টু 3 মানে কি, তো এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়, তো এইরকম একটা হবে y ইকুয়ালস টু 3 কার্ভ। তো এখানে আমি যদি নতি বের করতে চাই, দুটো পয়েন্ট নিতে হবে। তো দুটো পয়েন্ট যদি নিই তাদের y অক্ষ বরাবর ভ্যালুটা তো সেম হয়ে যাচ্ছে। আমরা জানি কি dy বাই dx ইকুয়ালস টু কি, নতি ইকুয়ালস টু dy বাই dx হয় বা tan থিটা হয়। tan থিটা ইকুয়ালস টু কি হয়, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে যদি দুটো y সেম হয়ে যায় তাহলে y2 মাইনাস y1 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না। y2 মাইনাস y1 0 হয়ে যাবে, যেহেতু দুটো পয়েন্টের y অক্ষ বরাবর ডিস্টেন্সটা তো একই, y এর ভ্যালু তো একই দুটো পয়েন্টের। তাই এখানে নতি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর নতি 0 হওয়া মানে কি, ডেরিভেটিভ 0 হওয়া। নতি 0 মানে তার ডেরিভেটিভ 0। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে নতি 0 এর মানে ডেরিভেটিভ ও 0 হবে। তো এটা যদি তোমরা বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে এই ফর্মুলাটা বুঝতে পেরে গেছো। তো 1 নম্বর ফর্মুলা সবার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা সবাই 1 নম্বর ফর্মুলা বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড ফর্মুলার দিকে যাব। এরপরে দেখো সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু যদি x টু দি পাওয়ার n হয়, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, ঘাতে n আছে, ঘাতে n আছে, তখন তার ডেরিভেটিভ কি হবে, dy বাই dx ইকুয়ালস টু হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যেটা ঘাতে ছিল সেটা সামনে চলে এলো, আর ঘাতটা 1 ডিক্রিজ করে গেল, 1 কমে গেল। তাহলে dy বাই dx কি পেলাম, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। একটা এক্সাম্পলের থ্রু, এখানে এটা আমরা প্রুভ করবো না, প্রুভ তোমরা ম্যাথমেটিক্সে করবে। এখানে আমরা শুধু কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। তো তোমরা নিজেরাও করো এক্সাম্পল। ধরো y ইকুয়ালস টু এক্স কিউব, y ইকুয়ালস টু এক্স কিউব এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে ডেরিভেটিভ কি করে করব, dy বাই dx ইকুয়ালস টু ddx অফ এক্স কিউব, এইরকম লিখতে হয়। ফার্স্টে এইরকম একটা স্টেপ লিখতে হয়, তারপরে আমরা ফর্মুলা পুট করব। তাহলে এখানে ফর্মুলা যদি পুট করি, দেখো পাওয়ারে কি আছে, ঘাতে কি আছে, 3 আছে। তো 3 সামনে চলে আসবে, দেখো n সামনে এসছে। তাহলে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1। তার মানে আমরা কি পেলাম, 3x স্কোয়ার। তাহলে এই যে y ইকুয়ালস টু এক্স কিউব ছিল, তার ডেরিভেটিভ আমরা কি পেয়ে গেলাম, dy বাই dx কত পেলাম, 3x স্কোয়ার। 3x স্কোয়ার আমরা ডেরিভেটিভ পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরও কিছু এক্সাম্পল, আরও কিছু জিনিস আমরা করব। তো আমি তোমাদের ফার্স্টে কিছু প্রবলেম দিচ্ছি, ওগুলো আস্তে আস্তে সলভ করব। তোমরা পজ করে ওগুলো সলভ করার চেষ্টা করো। তাহলে এই দুটো প্রবলেম তোমরা নিজেরা একবার খাতায় ট্রাই করো, নিশ্চয়ই পারবে। ভিডিওটা পজ করে দাও, দিয়ে নিজে একবার ট্রাই করো, না পারলে আমি তো করে দেব। দেখো এই সেকেন্ড প্রবলেমটার অ্যান্সার কি হবে, y ইকুয়ালস টু দেওয়া আছে 3x টু দি পাওয়ার 5। তো এখান থেকে dy বাই dx আমি কি লিখতে পারি, ddx অফ 3x টু দি পাওয়ার 5। তাহলে 3 একটা কনস্ট্যান্ট, তো 3 বাইরে বেরিয়ে চলে যাবে, তো 3 কে আমি বাইরে নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, ddx অফ x টু দি পাওয়ার 5। তাহলে 3 ইন্টু
এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ যদি আমরা করি, আমরা কি জানি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 5 ইন্টু 3 15, 15 এক্স টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 15 এক্স টু দি পাওয়ার 4। তাহলে y ইকুয়ালস টু 3x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করে আমরা 15x টু দি পাওয়ার 4 পেলাম। এরপরে সেকেন্ডটা কিভাবে করব, সেকেন্ডটা আমরা কিভাবে করব দেখো। তো সেকেন্ডটার ক্ষেত্রে সরি এটা থার্ড হবে, তো থার্ডটার ক্ষেত্রে dy বাই dx আমরা বের করতে চাই। তাহলে দেখো 5/x কে আমরা কি লিখতে পারি, 5x টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি। 5/x কে আমরা 5 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখন তোমরা সবাই পেরে যাবে। এই জায়গাটাই অনেকে ঘাবড়ে যায়, আমি তো অফলাইনে পড়িয়েছি, আমি তো জানি যে এই জায়গাটায় অনেকে ঘাবড়ে যায়। তাহলে দেখো কিভাবে করবো এটাকে, 5 একটা কনস্ট্যান্ট, 5টাকে আমি বাইরে নিয়ে নিব। তাহলে 5 ইন্টু ddx অফ 5 ইন্টু ddx অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে 5 এই যদি এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করা হয়, তাহলে দেখো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস 1টা বাইরে আসবে, মাইনাস 1টাকে বাইরে নিলাম ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আগে থেকে ছিল, আর ফর্মুলাতে কি আছে n মাইনাস 1 আছে, সেই জন্য মাইনাস 1 মাইনাস 1। তো তাই সামনে মাইনাস চলে আসবে, মাইনাস 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 2, বা এটাকে আমি লিখতে পারি মাইনাস 5 বাই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস 5 বাই এক্স স্কোয়ার এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু প্রবলেমে যাব, আরো কিছু প্রবলেম তোমরা নিজেরা করে দেখো, তারপরে আমরা নেক্সট টপিকে যাব, নেক্সট ফর্মুলাতে যাব। তাহলে আমরা 3 পর্যন্ত করেছিলাম, 4 করো y ইকুয়ালস টু 3x প্লাস 5 এর ডেরিভেটিভ মানে dy বাই dx বের করতে হবে। 5 নম্বর করবে y ইকুয়ালস টু 5x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7, এই দুটো ডেরিভেটিভ এখানেও আমাকে কি করতে হবে, dy বাই dx বের করতে হবে। তাহলে এই দুটো তোমরা সলভ করার চেষ্টা করো, একটু ভিডিওটাকে পজ করে নিজেরা ট্রাই করো। দেখো 4এরটা যদি আমি করি, y ইকুয়ালস টু কি দিয়েছে 3x প্লাস 5, তাহলে এর ডেরিভেটিভ যদি করি তাহলে আমাকে প্রত্যেকটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ddx অফ ফার্স্টে আমি লিখতে পারি যে 3x প্লাস 5, তো এটাকে ভেঙে নেব। তাহলে ভেঙে নিলে কি হবে, ddx অফ 3x প্লাস ddx অফ 5, এরকম ভাবে ভেঙে নেওয়া যায়। ঠিক আছে, ডেরিভেটিভ থাকলে এরকম, যেহেতু মাঝখানে প্লাস সাইন আছে তো এইরকম ভাবে আমরা ভেঙে নিতে পারি। তো যদি ভেঙে নিই তাহলে 3x এর ডেরিভেটিভ কি হবে, 3x এর ডেরিভেটিভ তোমরা জানো, আগেও করেছি, 3 হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ddx অফ x, x এর ডেরিভেটিভ করতে হবে। তো x এর ডেরিভেটিভ মানে কি, পাওয়ারে 1 আছে, পাওয়ারে 1 আছে মানে ইন্টু 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1, আর ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট 5 একটা কনস্ট্যান্ট, 5 কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়, 0 হয়। তাহলে এখানে চলে আসবে 3x টু দি পাওয়ার 0, তো x টু দি পাওয়ার 0 যে কোনো জিনিস টু দি পাওয়ার 0 কি হয় 1 হয়, টু দি পাওয়ার 0 1 হয়, x টু দি পাওয়ার 0 কত হয় 1 হয়। তো এটা কি হয়ে গেল 3 ইন্টু 1 মানে 3, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 3। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারলে। এবার নেক্সটে যাব, অর্থাৎ এবার 5এরটা যদি তুমি দেখো, y ইকুয়ালস টু এরকম বড় একটা কিছু দিয়েছে, তো এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা করে ডেরিভেটিভ করব।
তাহলে ddx অফ 5x কিউব প্লাস ddx অফ 3x স্কোয়ার প্লাস ddx অফ কি হবে 2x প্লাস ddx অফ 7। তাহলে 5x কিউব এতক্ষণ তোমরা শিখে গেছো যে কিভাবে করতে হয়। 5 ইন্টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 1, এটা এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 7 এর ডেরিভেটিভ কি হবে কনস্ট্যান্ট 0, কনস্ট্যান্ট মানে 0। তো ফাইনালি আমি কি পেয়ে গেলাম 15x স্কোয়ার প্লাস 6x প্লাস 2। তাহলে এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, 15x স্কোয়ার প্লাস 6x প্লাস 2, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 3টে হোমওয়ার্ক, যেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। 3টে হোমওয়ার্ক দিচ্ছি যেটা অবশ্যই তোমরা প্রত্যেককে কমেন্ট করে জানাতে হবে। হোমওয়ার্ক নাম্বার 1, y ইকুয়ালস টু x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 3/x কিউব, এটার। 2 নম্বর হচ্ছে y ইকুয়ালস টু 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এটা। আর 3 নম্বর হচ্ছে y ইকুয়ালস টু 4 মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার প্লাস 7x টু দি পাওয়ার 5। তো এই 3টে তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে জানাও।